শাহাবুদ্দিন সাহেবের জন্য এক ব্যক্তির চাকরির জন্য সংবিধানকে চেঞ্জ করা হয়েছে। রাষ্ট্র চিন্তা যাদের ভিতর নাই তারাই এই ধরনের উদ্ভট কথা ভাবতে পারেন। ফার্স্ট রিপাবলিক আপনি বলতে পারেন, সেই রিপাবলিককে আপনি বাতিল করে দিবেন। কোনো পণ্ডিত বলে বেড়াচ্ছেন যে আমরা সেকেন্ড রিপাবলিক চাই, এবং সংবিধানকে যদি আপনি বাতিল করে দেন তাহলে প্রায় 8-10 বছর লেগে যাবে নতুন সংবিধান পেতে। সিজিএস থেকে পদত্যাগ করার মেইন কারণ কোনো দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ না। এইখানে সিজিএসের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর জিলুর রহমান সাহেব এবং সিজিএসের অ্যাডভাইজার প্রফেসর আলী রিয়াজ, তারা আপনার চাচ্ছেন যে সংবিধানকে তারা করবেন, মানে বাতিল করে দেবেন, বাতিল করে নতুন সংবিধান করবেন। তা আমি এই সংবিধান বাতিলের একেবারেই পক্ষে না। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা মানে অবাস্তব চিন্তা, বাস্তবতা বিবর্জিত। কারণ সংবিধান যদি আপনি বাতিল করে দেন এবং নতুন সংবিধান করতে যান, এর মাঝে অনেক সময় চলে যাবে। প্রথমে আপনার একটা গণপরিষদ গঠন করতে হবে, তার জন্য একটা নির্বাচন করতে হবে। গণপরিষদে বসে একটা কমিটি সংবিধান লিখবে। এখানে সেই লেখার সময় এক এক দল এক এক ধরনের কথা বলবে। কেউ বলবে যে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা ইতিমধ্যেই বলেছেন যে তাদের জন্য 20% সিট রাখতে হবে সংবিধান, পাহাড়ের এরা 5% চাচ্ছে। আবার আপনার শরিয়া আইনও তো সবসময় আছে যে শরিয়া আইন ইনক্লুড করতে হবে। এই নানাবিধ জটিলতার সৃষ্টি হবে। আমাদের যে বাংলাদেশের যে সংবিধান, এক্সিস্টিং যে সংবিধানটা তো হঠাৎ করে আসেনি। সংবিধান আসছে প্রথমে আমাদের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যে বলা হয়েছে আপনার প্রস্তাবনা, সেই প্রস্তাবনার উপর ভিত্তি করে আপনার কিন্তু 10ই এপ্রিল তৎকালীন এমপি নির্বাচিত হয়েছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের জন্য, প্রাদেশিক পরিষদের জন্য। তারা কিন্তু ওথ নিছেন ওই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের উপর ভিত্তি করে। ওথ নেওয়ার পরে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং আমাদের কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এমপিদের দ্বারা এবং এমএলএর দ্বারা তৈরি হয়েছে। তারা আপনার কনস্টিটিউশনটা 1 বছরের মধ্যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তৈরি করছেন এবং 1972 16 ডিসেম্বরে ওইটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির দ্বারা। তারপরে 73-এর 7ই মার্চ আমাদের কিন্তু প্রথম জাতীয় নির্বাচন ওই কনস্টিটিউশনের আন্ডারে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এই কনস্টিটিউশনের অনেক ইতিহাস আছে। সেই ইতিহাস দীর্ঘ বহু বছরের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। আমাদের যে বাঙালির যে রাষ্ট্র ভাবনা, রাষ্ট্রের প্রতি যে তাদের একটা রাষ্ট্র চাই, এই চিন্তা তো হঠাৎ করে আসেনি। এই চিন্তা যেমন 52-এর যে ভাষা আন্দোলনে ছিল বাংলা রাষ্ট্রভাষা বাংলা চাই, আবার এটাও ছিল যে বাংলা ভাষার রাষ্ট্র চাই। আমাদের একটা বাঙালিদের একটা রাষ্ট্রের চিন্তা বহু যুগ, মানে চর্যাপদেও তো তার একটা ধারণা পাওয়া যায়। সুতরাং সেই রাষ্ট্র যখন আমরা প্রতিষ্ঠা করেছি, আমাদের ফার্স্ট রিপাবলিক আপনি বলতে পারেন যে এই প্রতিষ্ঠিত হয়েছে, সেই রিপাবলিককে আপনি বাতিল করে দিবেন, বাতিল করে আপনি নতুন রিপাবলিক করবেন। কোনো পণ্ডিত বলে বেড়াচ্ছেন যে আমরা সেকেন্ড রিপাবলিক চাই। সেকেন্ড রিপাবলিক করতে গেলে সেটা হবে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। এর ভাবতে হবে আমাদের যে একটা সেকুলার, একটা ধর্মনিরপেক্ষ, একটা বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে রাষ্ট্র, ভাষাভিত্তিক যে রাষ্ট্র আমরা এই গঠন করেছি, তৈরি করেছি, সেটা একটা গৌরবের বিষয়। সেই রাষ্ট্র চিন্তা যাদের ভিতর নাই তারাই এই ধরনের উদ্ভট কথা ভাবতে পারেন। সুতরাং ওই পরিপ্রেক্ষিতে আমি ওই অর্গানাইজেশনের চেয়ারম্যান ছিলাম, আমি আর সেখানে থাকতে চাইনি, আমি রিজাইন করে চলে আসছি। এর বাইরে কিন্তু আর কোনো বিষয় না, কোনোভাবেই না। আমি তো সাথে তো নাই, আমি তো বিরোধিতা করি। সংবিধানকে সংশোধন করেন। এই যে দেখুন যে প্রফেসর আলী রিয়াজ সাহেবকে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, উনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী, মানে প্রথমে ছিলেন জার্নালিজমে, পরে রাষ্ট্রবিজ্ঞানী হয়েছেন। উনি সংবিধান নিয়ে অনেক কথা বলেন, লেখেন, কিন্তু উনি তো আইনজ্ঞ নন, সংবিধান বিশেষজ্ঞ নন। এটা একটা বড় ধরনের সেখানে যে ছিলেন, যাকে দেওয়া হয়েছিল শাহাদিন মালিক, আমরা তাকে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে জানি। উনি বলেছেন যে এই সংবিধানের ভিতরেই সমাধান আছে, অর্থাৎ এখানে সংস্কার করে আপনার এটাকে ব্যবস্থা করতে পারেন যা যা করা দরকার। এবং সংবিধান তো শুধুমাত্র শেখ হাসিনাই
সংবিধানকে কলুষিত করছে তা না। আপনি যে প্রথমে যে 4th অ্যামেন্ডমেন্ট দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানকে কিন্তু প্রথম উনি এর ভিতরে কলুষিতই করছেন আপনার সেই বাকশাল করে। জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট আনছেন, এরশাদের সময় 8th অ্যামেন্ডমেন্ট হয়েছে, খালেদা জিয়া আপনার ইন্ডিয়ামেন্টে দিয়েছে, আপনার এমনকি শাহাবুদ্দিন সাহেবের জন্য এক ব্যক্তির চাকরির জন্য সংবিধানকে চেঞ্জ করা হয়েছে। শেখ হাসিনা এসে 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা সংবিধানকে একদম অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছেন। এগুলিকে সব ঝেঁটিয়ে বিদায় করে দেন, রেফারেন্ডাম দেন, সংবিধান বিশেষজ্ঞ দিনে বসেন কিভাবে আমরা এই সংবিধানকে এইসব থেকে মুক্ত করে এমন কিছু করতে পারি, এমন কিছু বিল্ট ইন সিস্টেম করে দিতে পারি যাতে আর এই যে আমাদের যে পরিবারতান্ত্রিক এই যে আপনার এখন নায়কত্ব চলে আসে যাতে না আসতে পারে। এই ধরনের কিন্তু করা যায়। যেমন আপনি যে প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা যদি দেন, আপনার টার্ম লিমিট করে দেন, এই সংবিধানের মধ্যে কেন করা যাবে না যে টার্ম লিমিট করা যাবে না কেন? এটা তো শুধু আইনের বিষয়। আপনার বলে দেন যে যারা দলের প্রধান থাকবে সে মন্ত্রী মিনিস্টার হতে পারবে না, একই পরিবারের কেউ সাকসিড করতে পারবে না। এ ধরনের বিষয় কিন্তু ইনক্লুড করা যায়। আপনি প্রেসিডেন্টকে ডাইরেক্টলি নির্বাচন করার ব্যবস্থা করা যায় না এই সংবিধানের মাঝে চেঞ্জ করে? যদি করেন তাহলে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনেন। আমি সংবিধান বিশেষজ্ঞ না, সাধারণ ব্যক্তি হিসেবেই বলছি যে এটা করা যায়। এবং সংবিধানকে যদি আপনি বাতিল করে দেন তাহলে প্রায় 8-10 বছর লেগে যাবে নতুন সংবিধান পেতে। আপনি নেপালের কথা ভাবেন, আপনি অন্যান্য দেশের কথা ভাবেন, সেখানে কিন্তু চুল চেরা প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব হয়, অনেক রকমের কিছু হয়। নেপালে তো প্রথম যে সংবিধান যে সংসদ যেটা গণপরিষদ সেটা তো ভেঙে গেল। পাকিস্তানেও তো ভেঙে গেছিলো 1954-এ, নতুন করে আবার গণপরিষদ গঠন করতে হয়েছে। সুতরাং এটা একটা জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যদি আপনি বাদ দিয়ে দেন সংবিধানকে, তাহলে রাষ্ট্র চলবে কার আন্ডারে? যে সংবিধান ভাঙবেন, বাতিল করবেন, কে বাতিল করবে? ডক্টর ইউনূস বা এই মন্ত্রিসভা? এই মন্ত্রিসভা তো এই সংবিধানের কে মেনে চলবেন, সমুদ্র রাখবেন এবং সংরক্ষণ করবেন বলে তো তারা ওথ করেছেন। তারা কি সে ওথ ভঙ্গ করবেন? যে ওথ ভঙ্গ করা ব্যক্তিদের দ্বারা কি রাষ্ট্র চলবে? সুতরাং এটা একটা উদ্ভট আইডিয়া নিয়ে কারা আসলো, কেন আসলো, এর ভিতরে ধান্দাবাজি আছে কিনা সেটাও ভেবে দেখতে হবে।